তারেক রহমান এখন বলছেন যে দালালি দেওয়া হবে, দালালি শব্দটার আরো কমিশন মধুর নাম ছোটকাল থেকে আমরা সার্বজনীন বাজেট দিয়ে একটা জাতির এভাবে উন্নয়ন হয় না। বাজেট কি কাউকে খুশি করতে পারে আসলে? না, আমরা কি এইটা একটু জিজ্ঞেস করবো আনিস আলমগীর, বাজেট জীবনে আপনাকে কোনোদিন খুশি করেছে বা দুঃখিত করেছে? খুশি তো হয়, সিগারেট খোররা যদি পায় যে মদ যারা খায়, সিগারেট যারা খায়, তারা যে এটা দেখে যে ট্যাক্স শূন্য হয়ে গেছে, তো ওরা তো খুব খুশি হয়। সেরকম তো হয় নাই কখন, উল্টা হয়েছে এখন। না, নিয়ম এগুলো তো আসলে এক ধরনের অতি বিলাসী পণ্য এবং অতি ধনীরা এগুলা খেয়ে থাকে। না, আমি যে কিছু কিছু ব্যক্তিকে খুশি করতে পারে, কিন্তু এরকম ব্যক্তিদেরকে আমরা কখনো বাজেটে খুশি করি নাই আসলে। কিন্তু আমাদের বাজেট কি কাউকে কখনো খুশি করেছে? একদল লোকে করতো যারা কিনা ওই যে কালো টাকা আয় করেন, তাদের কালো টাকা সাদা করার পদ্ধতি থাকতো, কিন্তু কালো টাকা তো ওনারা এখানে রাখেনি নাই, সব চুরি করে নিয়ে গেছেন। এখন কালো টাকা বসে বসে খাচ্ছেন বিদেশে। সেটাই তো, সেই অর্থে বাজেট তো আসলে একটা রাষ্ট্র, আমরা পরিবার যদি চিন্তা করি, পরিবারের আয় ব্যয় নিয়ে নির্ভর, এখন কতটুকু হাওলাত করব, কতটুকু আর নিজের পকেট থেকে দেব। এখন সেই জায়গায় এসে আমি যেটা দেখতেছি, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করাটা একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। আমি দেখলাম যে সরকার মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এবং সেখানে বর্তমানে 9-এর উপরে, 9%-এর উপরে আছে, কখনো কখনো 10-এর উপরে ওঠানামা করছে। বাজেটে বড় হওয়ার কারণে এই মুদ্রা সরবরাহ বাড়বে, যেহেতু বাড়বে মূল্যস্ফীতি আরো বাড়বে। এটা হচ্ছে একটা বিরাট, আপনি বেতন বাড়াবেন, এমনিতেই তো মানুষের পকেটে টাকা দিয়ে দিচ্ছেন, এবং এটা যদি আরো হয় যে ঘাটতি মেটানোর জন্য যদি সরকার দেশীয় ব্যাংকগুলো থেকে যদি টাকা তুলে, স্বাভাবিকভাবে তুলতে হবে, তখন বেসরকারি খাতে বিনিয়োগটা আবার একটা চ্যালেঞ্জের মধ্যে পড়বে। এমনিতে ব্যাংকে টাকা নাই, সেই জায়গায় যদি আরো তুলে, আমানতকারীদের আমানত নিয়ে পালিয়ে গেছে কিছু লোক, আর এখন ব্যাংক সেই টাকা দিতে পারে না। আরেকটা বিষয় আমি যেটা দেখলাম সেটা হচ্ছে ব্লক বরাদ্দ। এখানে এটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট একটা দেখতে পাচ্ছি, থোক বরাদ্দ আর কি। হ্যাঁ, 3 লক্ষ কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির প্রায় ৭৪,০০০ কোটি টাকা রাখা হয়েছে ব্লক বরাদ্দ হিসেবে, থোক যেটা আপনি বললেন। এবং কোন প্রকল্প, মানে এই যে কোনো প্রকল্প ছাড়া উনি হাতে রেখেছে, যাকে যেখানে যখন থেকে দিবে। তার মানে হচ্ছে যেটা রাজনৈতিক প্রভাব এবং অপচয়ের একটা বিরাট ঝুঁকি বেড়ে যায়। সো বাজেট তো আসলে সবাইকে আসলে যেটা বলেন আপনি, খুশি করার থেকে যেসব আমানতদারদের টাকা চুরি হয়ে গেছে তাদেরকে দিলেই তো হয়। হ্যাঁ, তাতে আপনি একটু লাভবান হতে পারতেন। শোনেন, আমি একটা মজার জিনিস বলি, যাদের আমানত চুরি হয়ে গিয়েছে সেটা ফেরত পেলে কিন্তু তারা লাভবান হয় না, তারা তাদের ক্ষতিপূরণ পায়। ক্ষতিপূরণটা তো হবে, ক্ষতিপূরণ পায়। লাভবান হচ্ছে তারা যারা চুরি করে নিয়ে গিয়েছে। সার্বিকভাবে এটা একটা আধুনিক বাজেট সবাই বলবে। আর শিক্ষা ক্ষেত্র একটা বড় হয়েছে, 2% বাড়িয়েছে। তাহলে এই দিক থেকে সামাজিক বন্ধন, যেগুলো কি জানি, সামাজিক সুরক্ষা, সেগুলোতেও একটা বড় ধরনের বাজেট আছে, ফ্যামিলি কার্ড সহ অন্যান্য জায়গাগুলোতে। তারপরে প্রাথমিক স্তরে একটু কমাইছে, 3 লক্ষ, আগে 3.5 লাখ টাকা পর্যন্ত ছিল, আপনার টাকা থাকলে কর দিতে হতো না, এখন সেটা 25,000 পর্যন্ত বাড়াইছে। আর বুড়াবুড়িদের জন্য আরেকটু বাড়াইছে, 4,25,000 করছে বুড়াবুড়িদের। এই টাকা থাকলে 65 বছরের উপরে গেলে, 65 বছর, নারীদের জন্য কিন্তু অনেক সুবিধা, নারী সহ, নারীদের জন্য ভালো সুবিধা, নারী সহ আছে। আর এই আর কি, নারী এবং 65 বছর বেশি বয়সী করদাতারা আগামী 2 অর্থ বছরের জন্য, মানে এইবারই প্রথম 2 বছরের জন্য কর ফিক্স করে দিয়েছে। নারী এবং 65 বছরের বেশি বয়সী করদাতার জন্য করমুক্ত আয় সীমা 4,25,000 টাকা। মুশকিলটা হচ্ছে 65 বছরের উপরে গেলে তো মানুষের আয় এমনিতেই কম হয়, 4,25,000 রিচই তো করবে না। তো এটা তো আসলে কিছু কি খুব একটা কিছু আসে যায়। ফ্রিল্যান্সারদের আবার ছাত্রদের জন্য একটা হচ্ছে 1 টিচার 1 ট্যাব প্রকল্প, বিনামূল্যে ওয়াইফাই এবং কারিগরি শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে। সেটা বেশ প্রশংসা করার মতো ব্যাপার। আমি আপনার কাছে আবার আসি, করের ক্ষেত্রে একটা মজার বিষয় হয়েছে, সেটি হচ্ছে যে একদিকে কমিয়ে আনা হয়েছে, স্ল্যাবটা 25,000 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে, তাতে করে 3,75,000 টাকা পর্যন্ত যেসব পুরুষের আয় করবেন, যাদের বয়স 65-র নিচে পুরুষ, তারা ওই 25,000 টাকার করের একটা সুবিধা পাবে। 25,000 টাকা বেশি আয় করলে 3.5 লাখের চেয়ে একটু কম, মানে দিতে হবে না করটা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মুদ্রাস্ফীতি যে হারে হয়েছে তাতে তো এমনিতেই
গত বছরে 3,50,000 টাকার 10% যদি যুক্ত করেন তাহলে 35,000 টাকা কমে গেছে আয়। তাতে করে 3,85,000 টাকা এমনিতেই এফেক্ট আসে, অর্থাৎ 3,85,000 পর্যন্ত এটা যাওয়া উচিত ছিল, কিন্তু মুক্ত তো করা হয়েছে, কর মুক্ত করা হয়েছে 3,75,000। তুষার ভাই, আপনি যেটা প্রসঙ্গ তুললেন সেই জায়গায় আরেক জায়গায় একটু আরেকটা জায়গা আছে, আরেকটা হচ্ছে সেটা হচ্ছে করের স্ল্যাব কিন্তু আবার ডিফারেন্টলি নির্ধারণ করা হয়েছে। আমি ওইটা বলতেছি, এবং এইটা করার ফলে কিন্তু শেষ পর্যন্ত কর বেশি দিতে হবে, কারণ এখানে যেটা করা হয়েছে সেটি হচ্ছে 3 লাখ টাকার জন্য 10%। না মানে এই 3,75,000-এর প্রথম 3 লাখ, হ্যাঁ 10%, হ্যাঁ, তাতে করে আসবে 30,000 টাকা। এর পরের 4 লাখের জন্য আসবে 15%, আসবে 60,000 টাকা, এবং পরবর্তী 5 লাখ টাকার জন্য 20%, তার মানে 1 লক্ষ টাকা, এবং পরবর্তী 20 লাখ টাকার জন্য 25%, তার মানে 5 লক্ষ টাকা। এখন কেউ যদি 20, 5, 25, 5, 29 এবং 3, 32 লাখ টাকা আয় করে, তাহলে তার কর গিয়ে 25% পর্যন্ত ঠেকবে। কিন্তু এখানে একটা কাহিনী আছে, সেটা হলো আগে কিন্তু এই প্রথম 3 লাখ টাকার পরের স্ল্যাবটা ছিল 4 লাখ টাকা, 5% ছিল আগে, 4 লাখ টাকা ছিল, এবং ওইখানে এই করের পরিমাণটাও কম ছিল। কিন্তু এখানে করটাও বাড়িয়ে দেওয়া হয়েছে, স্ল্যাবটাও কমিয়ে দেওয়া হয়েছে। তার মানে আপনি 3,75,100 টাকা গেলে আপনি তখন ওই পরের স্ল্যাবে চলে যাবেন, এবং পরবর্তী 3 লাখ টাকার জন্য আপনি কিন্তু বেশি কর দিবেন। আরো একটা জিনিস, আগে আপনি 4 লাখ টাকার উপরে দিতেন, এখন 3 লাখ টাকার উপরে। সবাই এখানে তাহলে তো কর বাড়লো। এখানে আপনি আরো একটা জিনিস যোগ করতে পারেন, সেটা হচ্ছে যে এর আগের বছরগুলোতে কর দেওয়ার একটা নির্ধারিত জায়গা ছিল যে এতদিনের মধ্যে দিতে হবে, মানে জুলাইতে তো দিতে হয়। এখন বলছে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে যদি আপনি কর দিয়ে দেন তাহলে আপনাকে 5% দেবে, সুবিধা দেবে, এবং সারা বছর কর দিতে পারবেন আপনি, আর বাকি সময়গুলো পাবেন, এবং সর্বোচ্চ 25,000 কর দিলে 5% রেয়ার দিবে। এটা একটা ভালো জিনিস না, তবে সেটা সর্বোচ্চ 25,000 পর্যন্ত, এর উপরে বেশি পাবেন হ্যাঁ, না। সর্বোচ্চ 25,000 টাকা, মানে আপনার কর যদি 1 লক্ষ টাকা হয় তাহলে আপনি 25,000 টাকা পর্যন্ত পাবেন, 5%, মানে 5,000 টাকা এটা পাবেন। ছোটখাটো হলো আপনার কর যদি positive 5 লাখ টাকা হয়, 5 লাখ টাকা পর্যন্ত যার কর আসবে সে 25,000 টাকার মতো পাবে। যার কর 5 লাখের উপরে চলে যাবে সে এর চেয়ে বেশি পাবে না, 25,000 পর্যন্তই পাবে। তারপরে এটা একটা নতুন জিনিস, এটাকে আমরা স্বাগত জানাতে পারি। সবাই নিশ্চয়ই সেপ্টেম্বরের মধ্যে কর দিয়ে দিবেন, এটা আমরা আশা করতে পারি। তবে সারা বছরই কর দেওয়া যাক, এটা কিন্তু থাকা উচিত, বিভিন্ন কারণে থাকা উচিত। কেননা কর দেওয়ার জন্য আপনাকে কিন্তু একটা টাকা হাতে আসতে হয়, সেই টাকাটা দেখা যায় অনেকের পরের বছরে, মানে এই জুলাইয়ের পরে উনি আয় করেন না, অনেক কারণে দেওয়া যায় না। যেমন আমাকে গ্রেপ্তার করে নিয়ে গেল, আমি ডিসেম্বরে কর দিতেছি, সেই কর আমি দিতে পারলাম না, কারণ ডিসেম্বর পর্যন্ত লাস্টটা যে ছিল। তারপরে সেটা যাইতে 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 অনেকক্ষণ গেল, তখন আমার অনেক যন্ত্রণা হলো। মুক্তি পাওয়ার পর আমি আবার পরে কিন্তু ওইরই মধ্যে সরকার ঘোষণা করে দিয়েছিলেন যে কর দেওয়া যাবে, যখন খুশি দেওয়া যাবে, ফলে আপনি ওইখানে একটা সুবিধা পেয়েছেন। কিন্তু আপনার সঙ্গে যে কাজটা করা নিতে হয়েছে, অনুমতি নিতে হয়েছে। আচ্ছা, তো আমরা কর থেকে অন্য জায়গাতে যাই, সেটা হচ্ছে যে গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের আয়ের ক্ষেত্রে 5,25,000 টাকা পর্যন্ত আয় থাকলে কর দিতে হবে। গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা একটা বাড়াই দিচ্ছে, তাদেরকে সর্বোচ্চ দিয়েছে 5,25,000। হ্যাঁ, কিন্তু আমরা দেখেছি যে অনেকেই কিন্তু এখনো চাকরি পান নাই, যারা জুলাইতে যুদ্ধ করেছেন, অনেকেই বেকার আছেন, অনেকেই আহত। তো যারা চাকরি পান নাই তাদের তো এমনিতে আয় নাই, তো সেই অর্থে আসলে এটা কতটা কার কি কাজে লাগবে। আর মুক্তিযোদ্ধাদের বিষয়ে তো আসলে ওনারা সবাই 65-র উপরে, তো সেই হিসাবে এমনিতে ওনারা 4,25,000-এ চলে যাইতেন, ওইটা এখন ওনারা আরো 1 লক্ষ টাকা বেশি পেয়েছেন। দুইটাই আমরা খুবই স্বাগত জানাতে পারি, কি বলেন রনি ভাই? কিন্তু সঞ্চয়পত্র এবং ডিপিএস সহ 9টা খাতে বিনিয়োগের নাকি দারুণ সুযোগ তৈরি করা হয়েছে। আপনার কি মনে হয় যে আসলে কি এই বিনিয়োগের দারুণ সুযোগ যেটা করা হয়েছে এটা কি অনেক ভালো, নাকি এটা উল্টোটা, যে সরকারকে আসলে অনেক বেশি ধার করতে হচ্ছে, সেই জন্য সরকার মানুষকে উৎসাহ দিচ্ছে যে আমাদের কাছে টাকা রাখো, টাকা জমিয়ে রাখো, ব্যাংকে রাখো? সঞ্চয়পত্রের বিনিয়োগটা মানে আমাদের দেশের যে স্বাভাবিকভাবে যদি আপনি প্রাইভেটাইজেশন ধরেন, IMF এর কিন্তু চাপ ছিল যে সঞ্চয়পত্রের বিনিয়োগ কমিয়ে ফেলতে হবে এবং সঞ্চয়পত্র এক পর্যায়ে বন্ধ করে দিতে হবে। IMF কিন্তু এই চাপ দিয়েছে। রাইট। তো এটা মানে এটা হলো বেকার মানুষদের বা যারা কাজ করতে চায় না, রিটায়ার্ড মানুষরা সঞ্চয়পত্র, তারা সঞ্চয়পত্র কিনেন, গৃহিণীরা সঞ্চয়পত্র কিনেন, ছোট ছোট সঞ্চয় দিয়ে। সঞ্চয়পত্র কিন্তু বাংলাদেশে খুবই একটি নিরাপদ, শুধু না, মানুষের অনেকের ক্ষেত্রে একটা জনপ্রিয় মাধ্যম, একটা জনপ্রিয় মাধ্যম, বিনিয়োগের একটা জনপ্রিয় মাধ্যম। এবং সেটা না ঠিকই আছে, এখানে যা কিছু করেছে আমি মনে করি যে আমাদের আসলে IMF এর কথা মতো সবকিছু চললে
IMF এর সব সাজেশন নিয়ে সরকার চলতে পারবে না, তো বাংলাদেশে সম্ভব না। আমাদের দেশের যে পরিবেশ পরিস্থিতি, প্রেক্ষাপট, মানুষের মন মানসিকতা এবং আমাদের অর্থনীতির যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার IMF বা বিশ্ব ব্যাংকের কথা মতো চললে আমাদের দেউলিয়া হয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে গৃহিণী, তারপর সে যারা রিটায়ার্ড যারা লোকজন আছেন, তাদের জন্য এই সঞ্চয়পত্রটা, আবার অনেক সময় দেখা যাচ্ছে আমাদের দেশের আপনার কাছে কিছু টাকা আছে, আপনি যুবক, কিন্তু আপনি বিনিয়োগের কোনো স্কোপ খুঁজে পাচ্ছেন না এই মুহূর্তে। আপনার কাছে 50 লাখ টাকা আছে, কিন্তু আপনি দেখতেছেন যে আপনি না পারছেন ব্যাংকে রাখতে, না পারছেন বিনিয়োগ করতে। তো সেই ক্ষেত্রে সঞ্চয়পত্র একটা গুরুত্বপূর্ণ বিষয়। সরকারের অর্থনৈতিক অবস্থা ভালো নয়, এটা প্রশংসার যোগ্য যা কিছু করেছে আর কি। যাই হোক, আপনার মোটা দাগে এই বাজেটকে কতটুকু প্রশংসা করবেন, 100-তে কত নম্বর দিবেন? না, এখানে তো প্রথমে 100-তে 100ই দিতে হয়। এখানে তো সেই বাজেটে মানে সমালোচনা করার মতো তো আমি তো তেমন কিছুই দেখছি না। প্রথম থেকে এই পর্যন্ত যেটা আছে, আগেই বললাম যে গতানুগতিক, এবং এখানে শুরুতে যেটা বললাম যে সবাইকে সরকার খুশি করার চেষ্টা করেছে। কর যে নেট, সেই কর নেট বাড়ানোর চেষ্টা করে বেশি আয় করার চেষ্টা করা হয়েছে, আর কর বৃদ্ধি না করে এটাকে সমন্বয় করার চেষ্টা করেছে। করছে নিউ আইডিয়া, এবং সরকার যদি সফল হয় তাহলে তো আমাদের সকলের জন্য এটা খুব একটা ভালো হবে। তাছাড়া অন্যভাবে দেখতে পারেন, ইউনুস অর্থনীতির 12টা বাজিয়ে গেছে, ওরা সময় পেয়েছে কত? 3 মাস মাত্র সময় পেয়েছে। 3 মাসে একটা বাজেট তৈরি করা, এটাও তো একটা বিরাট যজ্ঞ। এটা এই সেন্সে আপনি সরকারকে এটার প্রশংসাই করতে হবে, মানে নেগেটিভলি দেখার খুব বেশি সুযোগ নাই। যদিও আমরা বলছি যে এটা বাজেট ইয়েতে বিরাট হয়ে গেছে, এবং আপনার মানে এই লক্ষ্যমাত্রার দিক থেকে, তারপরে আবার যে ঘাটতি পরিমাণটা বেশি হয়ে গেছে, সবকিছু চিন্তা করছি আবার, কিন্তু এটাও তাদের সময়ের দিকটা তো দেখতে হবে। হয়তো আগামী বাজেটকে আমরা বেশি করে সমালোচনা করতে পারবো, যেহেতু তারা তখন একটা এক্সপিরিয়েন্সড অবস্থায় যাবে। এখন তো এটা মোটেই তাদের উপর ছিল না। এটা বলা যায় যে বরং বিগত সরকারেরই বাজেটকে একটু কাটছাট করে তারা ছাড়তে হচ্ছে। দেখতে পাচ্ছি যে যেসব পণ্যের দাম কমবে তার মধ্যে প্রথমেই আছে তথ্য প্রযুক্তি ও শিক্ষা। ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার আমদানিতে শুল্ক প্রত্যাহার করা হয়েছে। সলিড স্টেট ড্রাইভ মানে SSD এবং পস মেশিন মানে পয়েন্ট অফ সেল, যেটা যে লোকজন টাকা পয়সা নেয় দোকানে, সেইটা সস্তা হয়ে যেতেও পারে, এটা ধারণা করা হয়েছে। আপনার কি মনে হয় যে ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টারের দাম কমিয়ে দিলে কি আসলে তথ্য প্রযুক্তি সামনের দিকে এগোয়? মানুষকে এগুলো সস্তায় পেলে অনেক বেশি কিনে? না, এগুলোর জন্য না, আলটিমেটলি যারা ইনভেস্টমেন্টে যাবে। এখানে দেখলাম যে এই ধরনের ইনভেস্টমেন্টে 2031 সন পর্যন্ত বোধহয় একটা তারা ট্যাক্স এভিডেন্স আছে, অর্থাৎ স্টার্টআপ বিজনেস শুল্ক প্রত্যাহার করেছে। হ্যাঁ, আমদানি বাইরে থেকে আনলেও এটার দাম কম। আমি মনে করি যে এখানে তথ্য এবং প্রযুক্তি সেক্টরটাকে যেভাবে এখানে লাইমলাইট আনা হয়েছে, ফার্স্ট থিং হলো ফ্রিল্যান্সিংয়ে নো আয়কর, নো ভ্যাট, নাথিং। এবং এটা ফ্রিল্যান্সিংটাকে এটা নির্দিষ্ট জায়গাতে রাখেনি, এটার একেবারে ওয়াইড এনি মানে ওয়ার্ক অ্যান্ড অ্যাক্টিভিটি, সেটা ইউটিউব হোক, ফেসবুক হোক, তারপর সে আউটসোর্সিং হোক, হোয়াট এভার মেবি, এটাকে আয়কর এবং ভ্যাট মুক্ত রাখা হয়েছে। কারণ ডলার আসে। হ্যাঁ, ডলার আসে। এবং এখন যে অবস্থা হয়ে গেছে, অনেক লোক যেটা করে কি, তাদের যেমন দেখা গেল যে কারো ইউটিউবে $50,000 আসে, কিন্তু সে এই টাকাটা মালয়েশিয়াতে সে নিতে পারে, হি হ্যাজ আ রাইট। এই টাকাটা সে নিউ ইয়র্কেতে যে কোনো অ্যাকাউন্ট, অর্থাৎ ইউটিউবকে যে কোনো অ্যাকাউন্টে দেবে, সেই অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হবে। ওদের যে একটা ভয় থাকতো যে বাংলাদেশে আসলে এটাকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে, সেই জায়গাটা সরকার মুক্ত করে দিয়েছে। ফলে আমি মনে করি, তা আপনার কি মনে হয় বিদেশি ইউটিউবার যারা ইউটিউবে অনেক কিছু বলে পয়সা কামাতেন, তারা কি এখন তাদের টাকাগুলি বাংলাদেশে পাঠাবেন? দেশপ্রেমের না, ওরা তো পাঠাবে না। আমি বলছি বাংলাদেশে বসে অনেক মানে আপনি দেশপ্রেমিকের না দেশে টাকা পাঠানোর কথা। না, আপনার এখানে মূল ব্যাপার বিদেশে থেকে ওনাদের অনেক দেশপ্রেম না। আমরা যাদেরকে আমরা যারা আছি, আমরা যাদেরকে ইল্লু পিঙ্কু বলি, তো এই মানুষগুলো বেসিক্যালি একটা শ্রেণী শত্রু, জাত শত্রু। এবং এদের, আপনি যেহেতু ডাক্তার মানুষ, সম্ভবত এদের ডিএনএতে কোনো প্রবলেম আছে, এইভাবে একটা মানুষ মানে প্যাথোলজিক্যালি বাংলাদেশ বিরোধী হতে পারে, বাংলা ভাষা বিরোধী হতে পারে, বাংলা জাতিসত্তা বিরোধী হতে পারে। ওরা বিদেশে থেকে মনে হচ্ছে যে এই দেশটা এমন একটা খারাপ দেশ। খুশি হয়ে গেছিলাম যে ওনারা দেশে টাকা পাঠাবেন, কারণ ওইটা বলতেছি, মানে এখন আমাদের আপনি সেটা হলো যে আমার কাছে মনে হচ্ছে যে ট্যাক্স ফ্রি ইনকাম তো খুব কঠিন ব্যাপার। জনাব তারেক সাহেব যদি এই সমস্ত বাইরে থেকে যারা এই ধরনের লোকজন মানে গুজব ছড়াচ্ছে,
তাদেরকে যদি বলা হতো যে তাদেরকে ভিভিআইপি প্রোটোকল দেওয়া হবে, এসএসএফ দেওয়া হবে, তবু তারা বাংলাদেশে আসুক, এবং রাষ্ট্রের পক্ষ থেকে প্রতি মাসে তাদেরকে 1 কোটি করে টাকা ভাতা দেওয়া হবে যে বাবাগো তোমরা এগুলো বন্ধ করো, তবু এটা তাদের জন্য উপকার হবে। এর কারণ হলো এরা এই শ্রেণীর সূত্রটা এমন একটা পর্যায়ে চলে গেছে, পার্লামেন্টে এখন এদের জন্য আলাদা আইন করতে হচ্ছে। মানে এই অল্প 4-5 জন লোকের জন্য পার্লামেন্ট এখন তাদের যে আমরা যে আইসিটি অ্যাক্ট নিয়ে এত আন্দোলন করেছি, লড়াই করেছি, সংগ্রাম করেছি, এখন এদের এই প্রোপাগান্ডা বন্ধ করার জন্য সরকার আবার নতুন আইন প্রয়োগ করতে যাচ্ছে। তো সেই দিক থেকে আমি মনে করি যে আমাদের ডিজিটাল সেক্টরে যদি সরকার অ্যাজ এ হোল সবাইকে এক্সপার্ট বানিয়ে ফেলে এবং সমস্ত মানুষ যদি সচেতন হয়ে যায় এবং এই বিষয়গুলো যার যার কাজ করার ব্যস্ত থাকে, তখন এই ধরনের প্রোপাগান্ডা মেশিন যারা আছে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। আপনি ধরেন মানুষ গুজব শুনে কখন, যখন তার কোনো কাজ থাকে না, তার কোনো চিন্তা থাকে না, তার কোনো এডুকেশন থাকে না, পড়াশোনা থাকে না। একটা বিখ্যাত ভদ্রলোকের একটা ওই লোকের আমার নামটা মনে নেই, মানে তিনি বলছেন যে সেই মানুষকে কখনো ভয় পেও না, যার একটা খুব বড় লাইব্রেরি আছে, অনেকগুলো বই আছে এবং সেই বইগুলো সে পড়াশোনা করে, তাকে কোনো ভয় পাওয়ার দরকার নাই। কিন্তু একজন মানুষ তার বাসায় একটা বই আছে এবং সেই বইটাকে সে খুব যত্ন করে রাখে এবং মনে করে এটা পবিত্র বই, এবং সেই বইটা সে পড়ে না, সে বইটা পড়ে না, শুধুমাত্র পবিত্র, তাকে জমের মতো ভয় পাও। তা আমাদের দেশের এখন যা কিছু হচ্ছে ইগনোরেন্স থেকে বেশিরভাগ প্রবলেমগুলো হচ্ছে। আপনি মনে করেন অজ্ঞতা থেকে অনেক কিছু হচ্ছে আমাদের অনেক দেশে? অজ্ঞতা থেকে অনেক কিছু হচ্ছে। সেই অজ্ঞতা দূর করার জন্য তো বাজেটে শিক্ষা খাতে অনেক বরাদ্দ শিক্ষা খাতে বাড়ানো বাজানো হয়েছে, এবং এখন মূল ব্যাপার হলো শিক্ষা খাতের যেটা ম্যানুয়াল, যে ধরুন আমরা বলছি আগে যেমন রুমালে লিখতো গাছের পাতা নড়ে ছড়ে তোমার কথা মনে পড়ে, যাও পাখি বলো তারে সেজন্য ভুলে না মরে। এখন ওই জিনিসগুলো এখন আর সে ম্যানুয়াল পর্যায়ে নেই, এখন ডিজিটাল পর্যায়ে যে জিনিসগুলো আসছে সেই ডিজিটাল টেকনোলজি, সেই ডিজিটাল এডুকেশন, পুরো জিনিসটাই সরকার এখানে প্রমোট করেছে। আপনার কি মনে হয় ইউটিউব, ফেসবুক বা অন্য কোনো জায়গা থেকে যদি কেউ আয় করেন অথবা ফ্রিল্যান্স করেন, যারা বিদেশে বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করে, ওডেস্ক আছে, আরো বিভিন্ন জায়গা আছে, কেউ লেখেন, কেউ রিভিউ লেখেন, কেউ বিভিন্ন ওয়েবসাইট মেইনটেনেন্সও হয়, বাংলাদেশ থেকে হয়, হ্যাঁ। ডিজাইনিং হয়, নানান কাজ হয়, মানে যত ধরনের ডিজিটাল সেবা আছে সেগুলো কিন্তু আমাদের ছেলেমেয়েরা দেন, দিন রাত জেগে তারা কাজ করে। তো এইখানে যে 18 ঘন্টা পরিশ্রম করে। একটা সুবিধা দিয়েছেন সরকার, এটা কতটুকু আসলে উপকার করবে আমাদের? আমি মনে করি যে এটা ভালো করেছেন, কারণ সে তো বিদেশ থেকে বাংলাদেশের জন্য টাকা আর্ন করছে, এটা তো আপনি তো তার তেমন কোনো কিছু দিচ্ছেন না, আপনার ইনফ্রাস্ট্রাকচার ইউজ করছে হয়তো, সেটার জন্য তো সে পে করে। সে তার যদি বিদেশ থেকে আনে, আপনার আনার ক্ষেত্রে কখনো প্রতিবন্ধকতা তৈরি করা উচিত না। রাইট। আনার ক্ষেত্রে আপনি দেওয়ার ক্ষেত্রে করেন যা কিছু করেন, কিন্তু আনার ক্ষেত্রে যদি এটা যদি প্রতিবন্ধকতা তৈরি করেন, তাহলে তো দেশের দেখা যাবে যে রিজার্ভের আপনার ঘাটতি দেখা দিয়েছে। এখন বিদেশ, আগে শেখ হাসিনার আমলে বিদেশ থেকে যারা টাকা দিত প্রবাসীরা, তাদের একটা ভালো ইনসেন্টিভ দিত। ওই ইনসেন্টিভ আমি জানি না এখন কি করছে, ওইটা ইনসেন্টিভ কি আগের মধ্যে না দেয় না। তারেক রহমান বলেছেন যে এই যে আমরা একটা কথা বলছিলাম, এটা বাংলাদেশি, অস্ট্রেলিয়ান বাংলাদেশি যে অবকাঠামোগত সুবিধা এখানে পাবে না বলে সে ইন্ডিয়াতে 30 বিলিয়ন বিনিয়োগ করতেছে। কত বড় চিন্তা করেন, তাহলে আমরা অবকাঠামোগত সুবিধা তাকে দিতে পারছি না। যে 500 অবকাঠামো আমাদের দেশে কি অন্যান্য জিনিসগুলো ঠিক আছে, মানে না 5 গিগার ওনারা কি শুরুতে কখনো চিন্তাই করেছিলেন আমাদের এখানে বিনিয়োগ করবেন? আর এখন পর্যন্ত কাটাকাটি বন্ধ হয়ে ভদ্রলোকের সঙ্গে কি আমাদের বিডার কোনো যোগাযোগ হয়েছিল? আমি ওই জায়গায় আসতেছি। দেখেন ইউনুস ভাড়া করে করে কত লোক আনলো, বিডার অমুকের আর তমুকের, বিশেষজ্ঞ কি সেমিনার করলো, অমুক করলো তমুক করলো, কিন্তু বাংলাদেশি লোক যে বিনিয়োগ করতেছে ইন্ডিয়াতে, কত বড় অপমান এটা আমাদের জন্য, এর থেকে বড়। এবং সেই বিশেষজ্ঞ কিন্তু এখন এই সরকারও পাল্টেছে তারে, অথচ আমাদের টাকা আমাদের দেশি বিনিয়োগ করে বাইরে, কারণ এখানে সে অবকাঠামোগত সুবিধা পাচ্ছে না, নীতিগত সুবিধা পাচ্ছে না। সো এবং সরকার তারেক রহমান এখন বলছেন যে যারা এরকম বিনিয়োগ করবে তাদের ইনসেন্টিভ দিবে 1.5%, যারা বিনিয়োগ আনবে তাদেরকে, বিনিয়োগ যে আনবে তাকে এটা কি বলে, দালালি দেওয়া হবে। দালালি শব্দটার আরো কমিশন, আমি সরি ফর ল্যাঙ্গুয়েজ, আমি শব্দটা পাচ্ছিলাম না, তো কমিশন দেওয়া হবে। তো কমিশন দিলে কি আর আসবে বলেন বিনিয়োগ তো হতে হবে। সে 5 গিগার একটা যে করতে যাচ্ছিল, এটা কি বলে, ডেটা সেন্টার করতে যাচ্ছিল, যে হাব এখানে তৈরি করবে, তার থেকে বিভিন্ন জন কিনবে।
সেই জায়গা সেই ইনফ্রাস্ট্রাকচার যদি আমরা তাকে দিতে পারতাম তাহলে তো কমিশন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দরকার 3 থেকে 5,000 মেগাওয়াট প্রতি, মানে এক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সেটা দেওয়ার ক্যাপাসিটি কি আমাদের আছে? সেইটাই বলছি, আমার তো ওই অবকাঠামো নাই, তাহলে সে বাইরে চলে যাচ্ছে, তো আমার ইনসেনটিভ দিয়ে লাভ হচ্ছে না। আর আপনি যে কোশ্চেনটা করেছিলেন যে এই ছেলেগুলো যারা এটা আর্ন করছে তাদের থেকে আপনি কেন, আমি পার্সোনালি আমি নিজে এটাকে আমরা অত্যন্ত একটা করতালি দিয়ে অভিনন্দন জানি, পার্সোনালি আমি নিজেও দিচ্ছি 10%, সম্ভবত 10%, রনি নিজেও দিচ্ছে এটা সম্ভবত 10%। আমি মনে হয় ডিজিটালি কোনো আয় করি না, 10% কেটে নেয়, 10% কেটে নেওয়া কিন্তু কম না। তো এটা যদি ডিজিটাল আয় নাই, এটা যদি ভাই আমরা হারাম ইনকাম করছি না, এটা হালাল ইনকাম, খুব কষ্ট করে ইনকাম করে, গালিও খেতে হয়, মানুষের জীবন তো হারাম হয়ে গেছে একদম। হালাল ইনকাম থেকে যদি টাকাটা নিয়ে যাচ্ছে এটা তো ঠিক না। এটা আমাকে উৎসাহ দেওয়া হলো, আমি তাহলে ডিজিটাল আয় করার চেষ্টা করব। দেশের জন্য কিছু করার। আচ্ছা, একটা জিনিস আমার খুব জানার ইচ্ছা করে যে টেলিভিশন স্টেশনগুলি যে সব ডিজিটালি ইউটিউব ও অন্য জায়গাতে তাদের রিল ছেড়ে দেয়, এরাও তো বিদেশ থেকে ডলার আনে। হ্যাঁ, প্রচুর। এইটাও কি রিয়াদ পাবে? একই ভাবে ব্যক্তি ফ্রিল্যান্সাররা পাবে, প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিকরা পাবে। প্রাতিষ্ঠানিক ইউটিউবের আয় করমুক্ত হয়ে যাবে, সবাই হয়ে যাবে। বাহ, খুবই আনন্দের কথা। তাহলে টেলিভিশন বন্ধ করে দিয়ে সবাই ইউটিউবের প্রোগ্রাম খুলতে পারে না, টেলিভিশন গুলো তো এখন এখন তাই করছে। আমি যে রসিকতা করছি এটা কি আপনারা বুঝতে পারছেন? না, রসিকতা করে আমি সিরিয়াসলি জিনিসটা বলছি। আমি এই জায়গায় আমি একটা প্রথম আলোর মতো পত্রিকা তার এখন এই ডিজিটাল, জায়গায় আমি একটা কথা আছে, আপনি আগের প্রশ্নে যেটা করছিলেন যে গোলাম মাওলানা রনির সাথে আমি একটু দ্বিমত করছি এই জায়গায়। সে বলছে গুজব কেন ছড়ায়, গুজব কেন ছড়ায় কি বলছিলেন আপনি? গুজব ছড়ানোর মেইন উৎস কিন্তু ওইটা না, গুজব ছড়ানোর মেইন উৎস হচ্ছে তথ্যের বাধা দেওয়া, ওই তথ্য যথাযথ না থাকা। আমাদের আগের সরকার তথ্যে বাধা দিয়েছে বলে যে এই যে পিনাকি বা আদার্স যেগুলো অপতথ্য ছড়ায় ইয়েতে, তারা এই যে ছাগু সম্প্রদায়ের কাছে খুব পরিচিত হয়ে গেছিল এবং তাদের পীর মেনে গেছে, কারণ তারা এত মূল উৎস থেকে তথ্য পাচ্ছে না। যে আমাদের এই সরকারও সেটা ইয়ে করতে হবে, এদের ভাত এমনি মরে যাবে। কারণ আপনি যদি মেইন মিডিয়াগুলোতে, আমার মনে হয় না এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা অবশ্যই আশা করি সকলের আয় বাড়বে এবং আয়গুলি তারা না, আমি বলছি যে তথ্য, আমি সরকারের নীতির কথা বলছি, সরকার যদি তথ্য প্রবাহে বাধা না দেয়, মেইন স্ট্রিম মিডিয়াগুলো যদি অবাধে কথা বলতে পারে, তখন এই সমস্ত আগাছাগুলা এমনি বন্ধ হয়ে যাবে, গুজব যারা ছড়ায়। এবং এই জন্য বিশেষ আইনের দরকার হয় না তখন। আমরা 1 মিনিট পরে বিরতিতে যাব, তবে তার আগে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। বিনিয়োগ যদি বাড়াতে হয়, কারখানা যদি তৈরি করতে হয়, তাহলে তো এমএস রড লাগবে, কারণ ভবন তৈরি করতে, কারখানা শেড তৈরি করতে রডের অনেক ব্যবহার আছে। তাহলে নির্মাণ ব্যয় বাড়িয়ে দিলে তো আসলে স্থাপনা ব্যয় বাড়বে, সেক্ষেত্রে তো কারখানা তৈরির ব্যয়ও বাড়বে। এমএস রডের দাম বাড়িয়ে দিয়ে আসলে কার উপকার হবে? এটা আমরা বুঝতেছি না, হয়তো এটা যারা আছে, এটা তো একটা প্রস্তাবিত বাজেট। এখানে এগুলো যারা অ্যাসোসিয়েশন আছে তারা এটা নিয়ে আলোচনা করবে, 30 তারিখের পরে এগুলো নিয়ে 30 তারিখ পর্যন্ত এগুলো নিয়ে মানে হবে এবং অনেকগুলো সমন্বয় হবে। এখন আমাদের নির্মাণ শিল্পটা অনেক দিন ধরে মুখ থুবড়ে পড়ে আছে এবং রডের যে দাম আছে সেই দাম গত 2 বছরে মারাত্মকভাবে কমে গেছে। কমে যাওয়ার পরে কিন্তু মানুষ কিনছে না, মানে অ্যাটলিস্ট হাজার ফ্ল্যাট তৈরি হয়ে আছে যেগুলো অবিকৃত অবস্থায় রয়েছে। ব্যাংকগুলো এখানে বিনিয়োগ করেছে, তারাও আরো দাম বাড়লে এটা আরো বাড়বে। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে যারা আবাসন খাতের যারা লোকজন আছেন তারা অবশ্যই সরকারের সাথে বসবেন, কথাবার্তা বলবেন এবং আমার কাছে মনে হচ্ছে যে ইটস নট এ হিউজ প্রবলেম, এই প্রবলেমগুলো সলভ করা সম্ভব। আরেকটা রসিকতা করি, ঢাকা শহরে একটা বড় সমস্যা, শুধু ঢাকা না সারা বাংলাদেশের বড় সমস্যা হচ্ছে এই ম্যানহোলের ঢাকনা আছে যে সেটা লোহার, এটা চুরি হয় এবং এটাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করা হয় কিন্তু চুরি হয়ে যায়। আর লোহার দাম বাড়লে তো ম্যানহোলের ঢাকনা আরো থাকবে না। ম্যানহোল কি হবে? আমি এখন ম্যানহোলের এখানে আমাদের চিন্তা আসা হচ্ছে, ম্যানহোলের ঢাকনা যেমন পিভিসি মানে সিপিভিসি যেটা আমরা এখন ব্যবহার করে চায়নাতে, এটা কিন্তু স্টিলের সাথে আরও বেশি শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী। তো কাজে এই ধরনের সিপিভিসি যদি ব্যবহার করা হয় ম্যানহোলের ঢাকনার ক্ষেত্রে, এটা তো এখন যেটা আছে দেশের সুবিধা হবে। সরকার এখানে টেকনোলজি পরিবর্তন করতে প্রশ্ন করে বিরতিতে যাই, সেটা হচ্ছে খেজুরের দাম কমবে। হ্যাঁ, এখন সৌদি আরব থেকে খেজুর আসলে কম দামে কিনবো আমরা, কিন্তু সৌদি আরব থেকে মধু আসে, এটার দাম বাড়বে।
এক যাত্রায় পৃথক ফল। সৌদি আরব থেকে রওনা দিল, না, অস্ট্রেলিয়া থেকে আসবে মধু। না যেখান থেকে আসুক, বিদেশি মধু মানেই দাম বাড়বে। তাহলে এক যাত্রায় পৃথক ফল হলো না, মানে সৌদি আরবের খেজুরের দাম কমবে আর সৌদি আরবের মধুর দাম বাড়বে। না, এটা নির্ভর করছে যে আপনি খেজুর উৎপাদন মধু করেন কি না। বিলাসী পণ্য? মধু বিলাসী পণ্য খেজুরও নয়, সুন্দর, মধু আপনার মধুও দেশে, সুন্দর। মধু আপনার দেশে উৎপাদন হয়, পর্যাপ্ত হয়। পর্যাপ্ত হয়, আপনি বাইরে থেকে এবং আনবেন না আরো একটা খামাখা। ব্যাপার হলো যে আমাদের দেশ থেকে হাজার হাজার টন মধু এই ভারতের যে গোদরেজ বা অন্যান্য যে কোম্পানিগুলো খুব ওরা এখান থেকে নেয়, নিয়ে যা সে রিফাইন করে 3 গুণ দামে আবার আমাদের এখান থেকে বিক্রি করে, গড়ে 300 টাকা করে। আমাদের বাংলাদেশে বড় বড় যারা খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান, তারা মধু কেন বিক্রি করে না? মধু হয়তো করবে আগামীতে। সেদিন একটা সময় তো বাংলাদেশে এপির যে মধু ছিল, ওয়ান অফ দ্য ফাইনেস্ট মধু, আমার কাছে এখনো যেটা মনে হয়, আমি যত অস্ট্রেলিয়ার মধু, সিঙ্গাপুরের এপি তো মধু, নাই। হ্যাঁ ওই তো বলছি, এপির মধু ছোটকালে যে খেয়েছি। এটা ইন্ডিয়ান একটা কোম্পানি দখল করে সরকারের নিয়েছে। সময় এমপি টেমপি হয়েছিলেন। আচ্ছা আমি জানি না, কিন্তু এপির মধুটা আমার কাছে সবচেয়ে মানে মনে হতো। ইভেন ওই যে কুণ্ডেশ্বরী, তারপর শেষে আমাদের যে অন্যান্য যে সাধনা ঔষধালয়দের সবারই কিন্তু আলাদা একটা ইউনিট ছিল, মধু প্রস্তুত করা আলাদা একটা ইউনিট ছিল, এবং মধুর মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ড ছিল। এর মধ্যে একটা সবচেয়ে ভালো ব্র্যান্ড ছিল পদ্ম মধু। হ্যাঁ, ও পদ্ম আপনি মধু। তার মানে মধুরসিক। হ্যাঁ, মধুর নাম ছোটকাল থেকে। মধুরসিক, আমরা মধুরসিক গোলাম মোল্লা রনির সঙ্গে